প্রিয় বন্ধুরা, এখন থেকে আমরা থাকছি স্পটিফাইতেও। উইংস অফ স্টোরিজের প্রত্যেকটি গল্প শুনতে পাবেন ইউটিউবের আগেই, এক্সক্লুসিভলি অন স্পটিফাই। তাই ডাউনলোড করুন স্পটিফাই আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সোজা চলে যান আমাদের প্লেলিস্টে। উইংস অফ স্টোরিজ, গল্পেরা ডানা মিলুক আকাশে। সামনে আসবি না একদম, তোরা কাজটা ভালো করিসনি একদমই। এর শাস্তি তোদের সবাইকে পেতেই হবে। তোদের সবার পাপের শাস্তি আমি দেব। উইংস অফ স্টোরিজ, গল্পেরা ডানা মিলুক আকাশে। ওয়েলকাম টু উইংস অফ স্টোরিজ। আমি প্রীতম চলে এসেছি তোমাদের গল্প শোনাতে। আগের বারের মতো এবারেও তোমাকে গল্প শোনাতে আসছেন ঠাকুরমশাই, মানে তোমাদের সবার প্রিয় তারানাথ তান্ত্রিক। শুভ্রদীপ শীলের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও আদম গাদম। গল্প শুরু করার আগে ছোট্ট দুটো রিকোয়েস্ট, যেটা আমি প্রতি এপিসোডেই করে থাকি। সেটা হচ্ছে, যদি তুমি এখন ইয়ারফোনটা কানেক্ট করে না থাকো গল্প শোনার আগে, তাহলে প্লিজ ইয়ারফোনটা কানেক্ট করে নাও, তাহলে ওর বেটার এক্সপিরিয়েন্স করতে পারবে আজকের গল্পের। আর সেকেন্ড যে রিকোয়েস্ট, সেটা হচ্ছে, যদি আমাদের কাজ তোমার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমাদের পাশে থেকো। এটা তোমার জন্য ডেফিনেটলি ফ্রি, কিন্তু এতে আমরা অফুরন্ত মনের জোর পাই। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুভ্রদীপ শীলের কলমে তারানাথ তান্ত্রিক ও আদম গাদম। আজ বাংলা বছরের শেষ দিন। কাজের চাপে বহুদিন হয়েছে ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয়নি। হয়তো অনেকদিন না যাওয়ার ফলেই ঠাকুরমশাইয়ের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছে। তার এই মন ভালো করে দেয়া গল্প শুনতে ইচ্ছা করছে আজ। এমনই যখন মনে মনে ভাবছি, তখন গিন্নি এসে বলল, শুনছো, কিশোরী ঠাকুরপো এসছে তোমার বাড়ি আসার খবর পেয়ে। বসার ঘরে বসে আছে ঠাকুরপো। আজ নিশ্চয়ই ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হবে। বুঝেছো গিন্নি, সকাল থেকেই মনটা ঠাকুরমশাইকে দেখার জন্য ছটফট করছিল, আর গল্প শোনার জন্য। ভালোই হয়েছে কিশোরী এসেছে, না হলে হয়তো আমিই যেতাম কিশোরীকে ডাকতে ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি যাও তো বসার ঘরে, ঠাকুরপো বসে আছে যে। আমি তাড়াতাড়ি শার্ট আর প্যান্টটা গলিয়ে নিয়ে বসার ঘরে গেলাম। আমাকে দেখেই কিশোরী বলল, কি হে বিভূতি, হ্যাঁ কেমন কাটলো তোমার আসামের পাহাড় ভ্রমণ? আমি একটু হেসে বললাম, হ্যাঁ তুমি তো ভালোই জানো কিশোরী আমি কেমন ভ্রমণে গেছিলাম। সারাদিন কাজ করে পেরে উঠতাম না। হ্যাঁ, তবে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে রাখতো আমায়। সেই পাহাড়ি জঙ্গল যেমন ভয়ানক তেমনই সুন্দর। আচ্ছা আচ্ছা, এখন থাক, আর কথা বাড়িও না ভাই। এবার চলো, আজ আবার চড়ক পুজো, রাস্তায় ভিড়ভাট্টা থাকবে। চলো যাই আমাদের সেই পুরনো জায়গা, বহু দিনের পুরনো আড্ডার জায়গায়। চলো চলো চলো। আর কথা না বাড়িয়ে আমি আর কিশোরী চললাম নিজেদের গন্তব্যে। যাওয়ার পথে এক প্যাকেট পাসিং শো আর গরম গরম চপ বেগুনি নিয়ে নিলাম। পেটে পাসিং শো ধোয়া না গেলে ঠাকুরমশাইয়ের আবার গল্পটা মাথায় আসে না। তবে একবার গল্প শুরু হয়ে গেলে আমি হলপ করে বলতে পারি, যে কেউ মন্ত্রমুগ্ধের মতো বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। ঠাকুরমশাইয়ের বাড়ি এসে দরজার ঘন্টাটা বাজালাম। কিছুক্ষণ দাঁড়ালাম, ভাবলাম হয়তো ঠাকুরমশাই এসে দরজাটা খুলবেন, কিন্তু আমাদের অবাক করে দিয়ে দেখলাম যে চারি এসেছে নিজের শ্বশুরবাড়ি থেকে। চারিকে দেখে কিশোরী বলল, এই তো চারি যে, কবে এলি তুই? পরশুদিন এসেছি কাকাবাবু। আজই দুপুরে তো বাবা বলছিল যে আপনারা আজ আসবেন, আর দেখুন সত্যি চলে এলেন। ভেতরে আসুন, বাবা ভেতরের ঘরেই আছেন। চারির হাতে তেলে ভাজার প্যাকেটগুলো দিয়ে আমি আর কিশোরী ভেতর ঘরে ঢুকলাম। ঢুকতেই দেখলাম ঠাকুরমশাই আমাদের দেখে প্রজ্বলিত হাসি হেসে আমাদের দিকে এগিয়ে এলেন। বললেন, আজ ভেবেছিলাম যে তোমরা দুজন আসবেই, আর দেখো তোমরা এলেই। আমিও কিশোরী দুজনেই জানি যে ঠাকুরমশাইয়ের এক অদ্ভুত ক্ষমতা আছে। আমার তো এখনও মনে আছে সেই পাহাড়ি দেবতা পাসাং মারার কথা। সেইবার ঠাকুরমশাই না থাকলে হয়তো সেই দেবতার রোষে আমি আর ফিরতেই পারতাম না নিজের বাড়ি। এবার কিশোরী বলল, ঠাকুরমশাই আজ কিন্তু একটা দারুণ গল্প শোনাতে হবে। অনেক দিন পরে আজ সময় করে আসা হলো আপনার কাছে।
কিশোরীর গল্প শব্দ উচ্চারণ শুনে আগে ঠাকুরমশাই রেগে যেতেন খুব, আর সামাল দিতে হতো শেষে আমায়। কিন্তু এখন আর তিনি রাগ করেন না। তিনি কিশোরীর দিকে তাকিয়ে বললেন, তোমাদের মতো নাস্তিক আমার জীবনের এই সত্য ঘটনাগুলোকে গল্প ভাবো, কিন্তু এগুলো সবই চরম সত্য। আর এখন তোমাদের বিশ্বাস করানোর চেষ্টাও আমি করি না। এখন মনে করি জীবনের এই শেষ পর্যায়ে এসে তোমাদের মতো ভালো শ্রোতা আমি আর কখনো পাবো না। এই কথা বলে তিনি আমার দিকে তাকিয়ে একবার মুচকি হেসে বললেন, কি ঠিক বলেছি তো বিভূতি? কথা বলার মাঝে চারি এসে তেলে ভাজা মুড়ি আর চায়ের কাপ রেখে গেল। চারি যাওয়ার সাথে সাথেই আমি ঠাকুরমশাইয়ের হাতে পাসিং শোর প্যাকেটটা দিয়ে দিলাম আর বললাম, ঠাকুরমশাই, আজ বছরের শেষ দিন। আজ কিন্তু আপনার জীবনের একটা ভালো অভিজ্ঞতা আমাদের শোনাতেই হবে। তিনি প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে মুখে নিয়ে একবার ধোঁয়া ছেড়ে বললেন, আজ তো চড়ক। যৌবনকালে এই দিনটাতে সকল নিম্নমানের সাধকদের সাথে আমিও মেতে উঠতাম, কিন্তু একবার এই চড়কের সময় আমার সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ভাবছি আজকের দিনে সেটাই তোমাদের বলি। গল্পের গন্ধ পেয়ে আমি আর কিশোরী শির দ্বারা সোজা করে বসলাম। ঠাকুরমশাই গল্প বলা শুরু করলেন। এই ঘটনাটা যখনের তখন আমার সাথে মধুসুন্দরী দেবীর দেখা হয়ে গেছে, আর কালভৈরবও আমার প্রতি তুষ্ট। বয়স যৌবন, বাড়ি থেকে বেরিয়েওছি অনেক দিন হয়েছে। তোমরা তো জানোই যে আমায় সব সময় বাংলার পশ্চিম দিক আকর্ষণ করে, কিন্তু সেবার কেন মন বলছিল একটু নদিয়া জেলার শান্তিপুরে চড়কের অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা। আবার বাড়ি যেতেও মন চাইছে। তো শেষে ঠিক করলাম চড়ক দেখে এসেই একেবারে বাড়ি ফিরব। সেই মতো ট্রেনে চাপলাম। সকালের মধ্যে গিয়ে পৌঁছালাম শান্তিপুর। ও হ্যাঁ, তোমরা জানো কি না তাই বলে রাখছি, ওই শান্তিপুরে এই চড়কের দিনে বহু সন্ন্যাসী এসে চড়ক পূজার অনুষ্ঠানে মেতে ওঠে। কিশোরী কথার মধ্যে বাধা দিয়ে বলল, হ্যাঁ 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 ঠাকুরমশাই, আমরাও জানি এটা। আপনি দয়া করে গল্পটা বলতে থাকুন। ঠাকুরমশাই একবার কিশোরীর দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন। আমি ট্রেন থেকে নেমে গেলাম ত্রিশৌরি গ্রাম, যেখানেই পূজা অনুষ্ঠিত হয়। যাওয়ার পথে একজন মধ্যবয়স্ক মানুষকে দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলছি, ত্রিশৌরি গ্রামটা কোন দিকে একটু বলতে পারবেন? লোকটি আমার দিকে কিছুক্ষণ শ্রদ্ধা ভরে তাকিয়ে আমায় বলল, আপনি কি সাধক মানুষ বাবা? লোকটির মুখ দেখেই আমার মনে হলো তার মনে যেন একটা গভীর কষ্ট ও দুঃখের আচ্ছাদন পড়েছে। তার মুখের দিকে তাকিয়ে আমি উত্তর দিলাম, আমি একজন সাধারণ ভবঘুরে ব্রাহ্মণ, নাম তারানাথ চক্রবর্তী। একটু ওই সাধন ভজন করি আর কি। সে আমায় আর কিছু বলতে না দিয়ে আমার সামনে হাত জোর করে প্রণাম করে ক্রন্দন কণ্ঠে বলল, ঠাকুর মশাই, আমি বড় বিপদে পড়েছি, আমায় আপনি রক্ষা করুন দয়া করে ঠাকুর মশাই। এমন চলতে থাকলে আমার ছেলে আর স্ত্রী আমি কাউকে বাঁচাতে পারবো না ঠাকুর মশাই। আহা আহা, উঠুন উঠুন উঠুন, আরে আর এইভাবে কাঁদবেন না, উঠুন 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 উঠুন। আমি তাকে ধরে মাটি থেকে তুলে বললাম, কি হয়েছে আপনার? আমায় খুলে বলুন, যদি আমি কিছু করতে পারি তো আমি অবশ্যই করব। আপনি আগে আমার বাড়ি চলুন ঠাকুর, ব্রাহ্মণ সেবা করা তো পুণ্যের। আপনি এলেন মাত্র আর আপনাকে আমি বিচলিত করে তুললাম। আগে আপনি আমার বাড়ি চলুন ঠাকুর, আগে আমার বাড়ি চলুন। মানব সেবা হলো সবচেয়ে বড় সেবা, তার জন্য ব্রাহ্মণ হতে হয় না।
আর ত্রিশৌরি গ্রাম আমার যাওয়া হলো না। আমি সেই ভদ্রলোকের সাথে পৌঁছালাম শ্রীমুরা নামক একটা গ্রামে। ও, তোমাদের সেই ভদ্রলোকের নামটা বলা হলো না। তার নাম ছিল বিশ্বনাথ ঘোষ। সে একটা মিষ্টির দোকান চালাতো। তার পিছন পিছন আমি তার বাড়ি গিয়ে উঠলাম। সে বাড়ি পৌঁছেই তার মাকে ডেকে বলল, মা, দেখো আমাদের বাড়ি থেকে এসেছে। তার মা একটি ছোট্ট শিশু নিয়ে বাইরে এসে আমায় প্রণাম করতে গেলেন। আমি বললাম, আরে না না, এ আপনি কি করছেন? আমিও তো আপনার ছেলের মতোই। মা ছেলেকে সবসময় আশীর্বাদ দেন, আপনিও আমায় মন ভরে আশীর্বাদ করুন। ততক্ষণে বিশ্বনাথবাবু আমার পা ধুয়ে দেওয়ার জন্য জল এনেছেন। আমার পা ধুয়ে দিতে দিতে তিনি বললেন, এই যে ঠাকুর, এই আমার ছেলে, বয়স এই 2 মাস হলো। আমি ছেলেটির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে যাব, তখনই দেখলাম ছেলেটি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আর সেই চাহনি কোনো 2 মাসের শিশুর হতেই পারে না। কিন্তু আমি আর তাদের কিছু না বলে সেই শিশুটিকে আশীর্বাদ দিলাম। বিশ্বনাথবাবু আমায় আসন পেতে দাওয়ায় বসতে দিলেন ও 1 ঘটি জল ও বাতাসা দিয়ে গেলেন। আমি জল আর বাতাসা গ্রহণ করে বিশ্বনাথবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার স্ত্রী কোথায়? তাকে তো দেখলাম না। হ্যাঁ ঠাকুর, এবার আপনাকে সব বলবো। আমার বিবাহ হয়েছে তাও 5 বছর হয়েছে, কিন্তু সন্তান সুখ না হওয়ার কারণে আমিও আমার স্ত্রী মহাদেবের কাছে মানসিক করেছিলাম। আর তার ফলস্বরূপ এই 2 মাস আগে আমাদের এই পুত্র সন্তান জন্ম নিয়েছে। আমরা খুব খুশি ছিলাম যে অবশেষে আমাদের শিবরাত্রি সলতে হয়ে এই ছেলে আমাদের ঘর আলো করে এসেছে। কিন্তু সমস্যাটাও শুরু হলো তা থেকেই। এতটা বলে সে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে বসে রইল। আমি বললাম, বলুন বিশ্বনাথবাবু, আপনি যদি আমায় কিছু না বলেন তাহলে তো আমি আপনার কোনো সাহায্যই করতে পারবো না। আমার দিকে তাকিয়ে আবার তিনি বললেন, আমার স্ত্রী আমার সন্তানকে দেখলেই ভয় পাচ্ছে, কোলে পর্যন্ত নিচ্ছে না, মাতৃদুগ্ধ পান করাচ্ছে না, আর সে নিজেও কোনো খাবার গ্রহণ করছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুর, এমন চললে তো আমি কাউকেই বাঁচাতে পারবো না। আপনি কিছু একটা করুন ঠাকুর, আপনি কিছু একটা করুন। বলে সে কান্নায় লুটিয়ে পড়ল। আমি তাকে বললাম, বিশ্বনাথবাবু, আমায় একবার বউ ঠাকুরনের সাথে দেখা করাবেন, চলুন তো। তার সাথে কথা বলাটা আমার খুব প্রয়োজন। চলুন ঠাকুর, আমার স্ত্রী ওই ঘরেই আছে। বলে সে আমায় একটা ছোট ঘরের দিকে নিয়ে গেল। দরজা খুলতেই দেখলাম বিছানার সাথে প্রায় মিশে আছে এক মহিলা। আমরা সামনে যেতেই বিশ্বনাথবাবু বললেন, গিন্নি, দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। আধবোজা চোখ খুলতেই যেন তার খুব কষ্ট হলো। সেই অবস্থাতেই সে আমায় বলল, প্রণাম নেবেন ঠাকুর মশাই। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, বউ ঠাকুরন, আমি আপনার সমস্যা শুনতেই এসেছি, আর যা বুঝছি সমস্যা বেশ গুরুতর। ঠাকুরন, যা সমস্যা আছে আমায় বলুন, আমি আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করব আপনাকে বিপদ থেকে রক্ষা করার। আমার কথা শুনে বিশ্বনাথবাবু বললেন, গিন্নি, ঠাকুর মশাইকে সব খুলে বলো, আমাদের নিশ্চয়ই কোনো সদ্গতি হবে। কিছুক্ষণ চুপ থেকে বউ ঠাকুরন বললেন, আমি যা আপনাকে বলবো শুনে হয়তো আপনি আমায় পাগল বলেই ধরবেন, কিন্তু বিশ্বাস করুন, আমি যেটা অনুভব করি সেটা সত্যি। আমি না নিজেকে প্রথম অনেক বুঝিয়েছি ঠাকুর মশাই যে এটা হয়তো আমার মনের ভুল সব কিছু।
মনে করতাম এতদিন পরে সন্তান পেয়েছি, তার থেকেও এটা হতে পারে না। না না, আমি বলছিলাম ঠাকুরমশাই, আমার ছেলেকে আমার এখন ভয় লাগে। আমি ভয় পাই, ওর সামনে গেলে আমার যেন কেমন শরীরটা ভারী হয়ে ওঠে। ওর চোখগুলো যেন গিলে খেতে আসে। আপনাকে তো বললাম যে প্রথম আমি নিজের কল্পনা ভাবতাম, কিন্তু একদিন একটা ঘটনা ঘটে। আমি সেটা কাউকে বলিনি। এখন আপনাকে প্রথম বলছি। কিছুক্ষণ একটু থামলো ঠাকুরন। আমি বললাম, বলুন, কোনো ভয় করবেন না। আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার ভয়ের কোনো কারণ নেই। একদিন বাড়িতে কেউ ছিল না। মা তার মেয়ের বাড়ি গেছে, আর ইনি তো দোকানেই থাকে। আমি ঘরে রান্না করছি। হঠাৎ থেকে খোকার ঘর থেকে একটা আলোর ছটা আসছে। লাল আর হলুদের একটা অদ্ভুত ছটা। আমি কিছু না ভেবেই ঘরে ঢুকলাম। ঢুকেই দেখি আমার খোকা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে, যেন মনে হলো আমার প্রতি ওর কত রাগ জমে আছে। আমি একটু এগোতেই একটা কে যেন ভারী গলায় আমাকে বলল, সামনে আসবি না একদম, তোরা কাজটা ভালো করিসনি একদমই। এর শাস্তি তোদের সবাইকে পেতেই হবে। তোদের সবার পাপের শাস্তি আমি দেব। আমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় পেছন দিকে আমার কাঁধে যেন কে একটা হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি ওই পাশের বাড়ির কমলা বউঠান। আমাকে অমন চমকে উঠতে দেখে তিনি বললেন, কি গো বৌঠান, তুমি এমন চমকে উঠলে কেন? কিছু হয়েছে? আমি খানিকটা সামলে নিয়ে ওনাকে বললাম, না বৌঠান না, ওই একটু অন্যমনস্ক ছিলাম তো, তাই বুঝতে পারিনি তুমি এসেছো, তাই একটু চমকে গিয়েছিলাম আর কি। বিশ্বাস করুন ঠাকুরমশাই, তারপর থেকেই না আস্তে আস্তে আমি আমার সন্তানকে ভয় পাওয়া শুরু করেছি। আর আস্তে আস্তে কেমন আমার খাবার খেতেও একটা পচা গন্ধ নাকে আসতে শুরু করলো। হ্যাঁ, যাই আমার মুখে যায় যেন মনে হয় আমি অনেক দিনের পুরনো পচা কোনো খাবার খাচ্ছি। ঠাকুর, আপনি বিশ্বাস করুন, ও আমার সন্তান নয়,
নয়, ওর মধ্যে অন্য কেউ আছে ঠাকুরমশাই, অন্য কেউ আছে। ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দেবে। আপনি বাঁচান, আপনি আমায় বাঁচান, আমাদের বাঁচান ঠাকুরমশাই, বাঁচান। আচ্ছা, আমি আমার দিক থেকে সমস্ত রকম চেষ্টা করব ঠাকুরন। আমি আপনাদের এই বিপদে ফেলে রেখে কোথাও যাব না। কিশোরী জিজ্ঞেস করলো, এমন এমন কি হলো যে এক মা তার নিজের সন্তানকে এমনভাবে ভয় পেয়েছিল? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি এতদিন আমাদের এমন ঘটনা বলেছেন, কিন্তু এমন ঘটনা আপনি আগে কখনো বলেননি তো। তোমরাই বলো, এই জগৎ সংসারে কত কিছু ঘটে চলেছে সব সময়, আর যেই ঘটনাগুলো সাধারণ মানুষকে বিপদের মুখে এনে ফেলে, তখনই তো আমাদের মতো সাধক মানুষেরা এসে এই সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, নাকি? মানুষের উপকার করে যে পুণ্য পাওয়া যায় বিভূতি, সেই পুণ্য আর কোনো কাজে পাওয়া যায় না। সব সময় মনে রাখবে, যতটা পারবে মানুষের উপকার করবে। কিশোরী বলল, ঠাকুরমশাই আর বাইরের কথা বলতে হবে না। তারপর কি হলো বলুন? ও, এখনো শুনছো গল্প? তাহলে আমি অ্যাজিউম করে নিচ্ছি গল্পটা তোমার মোটের ওপর ভালোই লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব ও গল্পটা শেয়ার করতে পারো, আমরা অনেকটা মোটিভেশন পাবো। চলো শোনা যাক গল্পের বাকি অংশটুকু। ঠাকুরমশাই কিশোরীর দিকে বাঁকা চোখে তাকিয়ে বললেন, এই হলো তোমাদের সমস্যা, একটুও ধৈর্য নেই তোমাদের। এই বলে তিনি আবার শুরু করলেন। বউ ঠাকুরনের ঘর থেকে দাওয়ায় এসে বসলাম আমি আর বিশ্বনাথ বাবু। বিশ্বনাথ বাবু আমায় জিজ্ঞেস করলেন, কি বুঝলেন আপনি ঠাকুর? আমার স্ত্রী আর সন্তানকে বাঁচানো যাবে তো? দেখুন বিশ্বনাথ বাবু, আমি এখনও কিছুই বুঝতে পারিনি, তবে এটুকু বুঝতে পেরেছি যে আপনার বাড়িতে কোনো খারাপ শক্তির উপস্থিতি নেই। মানে যদি থাকতো তবে আমি ঠিকই টের পেতাম। আমি ঠাকুরনের কিছু হতে দেব না, আপনি চিন্তা করবেন না। সামান্য কিছুক্ষণ বসতেই বিশ্বনাথ বাবুর মা এসে আমায় জিজ্ঞেস করলেন, বাবা, তুমি ব্রাহ্মণ বংশের, তাই তোমাকে জিজ্ঞাসা করতে এলাম, তুমি কি আমাদের হাতে রান্না করা অন্ন গ্রহণ করবে, নাকি তোমাকে সব আলাদা করে গুছিয়ে দেব? মাসিমা, এত বিচলিত হবেন না। আমি আমিষ নিরামিষ সব কিছুই ভক্ষণ করি, আর পরপাকও। আমি জাত গোত্র সেইভাবে মানি না মাসিমা, আর মায়ের কোনো জাত হয় না। আপনি আমায় যা রেঁধে খাওয়াবেন আমি তাই খেয়ে নেব, হয়নি আলাদা করে চিন্তা করার কোনো কারণ নেই। শুনে তিনি তাড়াতাড়ি রান্নাঘরের দিকে ছুটে চলে গেলেন। আধ ঘন্টার মধ্যেই লুচি আর আলুর তরকারি রেখে গেলেন আমাদের সামনে, আর বললেন, সামান্যই আয়োজন করতে পারবো বাবা, দুপুরে তোমার পছন্দ মতো রান্নাই করব। তুমি বলো, তুমি কি খেতে ভালোবাসো? এই অনেক মাসিমা, আমি ভবঘুরে সব সময় ঘুরে বেড়াই এদিক সেদিক। এইসব খাবার তাই আমার খাওয়াই হয় না। বেশিরভাগ সময় ফল বা মুড়ি খেয়েই পেট ভরাতে হয়, তাই যখন এগুলো পাই আমার জন্য অনেক। আর দুপুরে আপনি যাই করবেন আমি তাই খাবো, যদি সেদ্ধ ভাত হয় তাই আমার জন্য অনেক। ঠিক আছে বাবা, তুমি ভালোভাবে খেয়ে নাও, আমি যাই দুপুরের খাবার জোগাড় করি। বিশ্বাস করো কিশোরী, সেই খাবারের স্বাদ আমার মুখে আজও লেগে আছে। অমন সাধারণ রান্নার যে অমন অসাধারণ স্বাদ হবে তা আমি কল্পনাও করতে পারিনি। খাওয়া হলে আমি বিশ্বনাথ বাবুকে বললাম, আমি একটু গ্রামটা ঘুরে আসি। চলুন, আমিও যাই। আমি দোকানে চলে যাব, আর আপনি একটু গ্রামটা দেখে নেবেন। একটু বিশ্রাম নিয়ে বেরোলাম আমি আর বিশ্বনাথ বাবু। তারপর বিশ্বনাথ বাবু দোকানে গেলেন, আর আমি একটু গ্রামটা ভালো করে দেখতে লাগলাম। একটু গিয়ে দেখি পাশেই একটা মহাদেবের মন্দির আছে। গিয়ে বসলাম মন্দিরে। মন্দিরের ভিতরে একটা শিবলিঙ্গ।
বেশ কয়েকজন বসেও আছে, আর বৃদ্ধ পুরোহিত মশাই পুজো দিচ্ছেন। পুজো শেষ হলে তিনি সবার হাতে প্রসাদ দিলেন। আমার হাতেও প্রসাদ দিয়ে জিজ্ঞেস করলেন, তোমাকে তো এই গ্রামে কখনো দেখিনি, আর দেখে তো সাধক মানুষ বলেই মনে হচ্ছে। আমি বললাম, আমি বিশ্বনাথবাবুর অতিথি হয়ে আজ সকালেই এসেছি, আর আমি একজন কালভৈরবের সাধারণ ভক্ত। তিনি বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে নিরীক্ষণ করে বললেন, একটু বসো, আমি সবার মধ্যে প্রসাদ বিতরণ করে তোমার সাথে একটু কথা বলবো। আমি বললাম, ঠিক আছে, আমি বসছি। প্রসাদ বিতরণ করে মন্দিরের ভিতরে সব গুছিয়ে তিনি আমার কাছে এসে বললেন, আমি জানি তুমি এখানে কেন এসেছো। ওর বিপদ শুনে কিছু বুঝতে পেরেছো কেন হচ্ছে এমন? না, এখনো ঠিক বুঝিনি, তবে তবে এটুকু বুঝেছি যে কোনো খারাপ শক্তি ওই বাড়িতে নেই। ওই বাড়িতে একসময় ভগবানের বাস ছিল। স্বয়ং মহাদেব বাস করতেন ওই বাড়িতে। আমি তো শুনে অবাক হলাম যে সকাল থেকে আমি ওই বাড়িতে আছি, কিন্তু মন্দির তো দেখিনি। তবে একটা শুভ শক্তির যে আওয়াজ পাইনি তাও নয়। আমি পুরোহিত মশাইকে বললাম, আচ্ছা, ভগবানের বাস ছিল, তবে এখন কেন নেই? ওই বাড়িতে মহাদেবের সবচেয়ে প্রাচীন রূপ আদম গাদমের বাস ছিল একটি খেজুর গাছ রূপে। আমি মহাদেবের পুজো করে আসছি, তা আজ প্রায় 50 বছর পেরোলো। তাই মহাদেবের অবস্থান আমি বুঝতাম। ওই খেজুর গাছ যে কবেকার তাই গ্রামের কোনো মানুষও জানে না। এর আগে যে ঝড়টা হলো তাতে বিশ্বনাথের বাড়ির চালে ওই গাছের একটা ডাল ভেঙে পড়ে, তাই সেই গাছ কেটে দেয় পরের দিন। আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে, কিন্তু আমি সাধারণ এক পুরোহিত, আমার তো আর ক্ষমতা নেই যে ক্ষিপ্ত মহাদেবকে তুষ্ট করার। কিন্তু তুমি অবশ্যই পারবে, তোমার ভিতর সেই ক্ষমতা আছে। কিশোরী বলল, মহাদেবের আদম গাদম রূপের কথা তো কোনো দিন শুনিনি ঠাকুরমশাই। বলছি, দাঁড়াও, আর একটা পাসিং শো আগে জ্বালিয়ে নিই। প্যাকেটটা কই গেল? এই তো। পাসিং শো মুখে নিয়ে একটা সুখ টান দিয়ে তিনি বললেন, তোমরা তো চড়ক পুজোর কথা সবাই জানো। আজই সেই চড়কের পুজো। এই চড়কের আদিম রূপ হলো আদম গাদম। চড়ক পুজোতে কোনো পুরোহিত লাগে না, তোমরা তো জানোই। কিন্তু কেন লাগে না সেটা জানো না। আগে নিম্নবর্গের মানুষেরা মহাদেবকে পুজো করতে পারত না, আর তাদের বাড়িতে কোনো পুরোহিত এসে পুজো করেও দিত না। কিন্তু এই নিম্নবর্গের এই মানুষেরা ছিল মহাদেবের ভীষণ ভক্ত, ভীষণ অনুরাগী। বলা হয় তখন মহাদেব এক সন্ন্যাসীর রূপ ধরে মর্তে আসেন ও সেই মানুষদেরকে বলেন যে একটা খেজুর গাছকে যেন তারা পুজো করে। আর সেদিন ওই পুজোর মাধ্যমে তাদের দেহকে আঘাত করে তারা দেহের সমস্ত ব্যথা বেদনা দূর করে দেয়, আর সমস্ত ব্যথা বেদনা সহ্য করাও তাদের কাছে তুচ্ছ হবে। তবে থেকে সেই মানুষেরা এইভাবে মহাদেবকে পুজো করে আসছে। চৈত্র সংক্রান্তিতে মহাদেব সন্ন্যাসী রূপে এই পুজো মর্তে চালু করে যান। মহাদেবের এই রূপ প্রচণ্ড উগ্রচণ্ড, আর সেই উগ্রচণ্ড রূপ থেকেই নানাভাবে এই আদম গাদম, কোথাও চড়ক, তো কোথাও গম্ভীরা পুজো, তো কোথাও হাজরহ পুজো নামে পরিচিত।
আর মায়েরা নিজের সন্তানের জন্য যে ওই নীলের পুজো করেন, তাও এই আদম গাদম থেকেই এসেছে। আমি বললাম, ঠাকুর মশাই তারপর কি হলো বলুন। তিনি আবার বলতে শুরু করলেন। আমি তারপর পুরোহিত মশাইকে বললাম, আচ্ছা, আপনি কি এই কথাগুলো বিশ্বনাথ বাবুকে বলেছিলেন? তিনি বললেন, না, বলা হয়ে ওঠেনি। বললে ওরা আরো বেশি চিন্তা করতো, ওদের জীবন বিচলিত হয়ে উঠত আরো। যদিও একসময় আমি ভেবেছিলাম বলবো। আর সেদিন এই মন্দিরে একটি অদ্ভুত মানুষ আসে সন্ধেবেলার দিকে, তাকেও আমি প্রসাদ বিতরণ করি। সবাই চলে গেলে সে আমায় ডেকে বলে, এখন তোমার এই কথা জানানোর কোনো দরকার নেই। এই বিপদ থেকে যে ওকে বাঁচাবে সে এই গ্রামে খুব শীঘ্রই আসবে, তোমায় চিন্তা করতে হবে না। সে ওই পরিবারকে অবশ্যই বাঁচাবে। সে গ্রামে আসলেই তুমি ওকে চিনতে পারবে। আর তোমাকে দেখেই আমি বুঝেছি যে সেই মানুষটি তুমি ছাড়া আর কেউ হতে পারে না। আমি বুঝলাম সে কে ছিল, হয়তো তোমরাও ধরে ফেলেছ। আমি তাকে জিজ্ঞেস করলাম, তার নাম জানেন আপনি? সে বলল, হ্যাঁ হ্যাঁ, জানি জানি। সে বলেছিল যে তার নাম অমর জীবন। কি বিভূতি, বুঝতে পেরেছিলে? আমি বুঝলাম যে ঠাকুরমশাই কেন কথাটা আমায় বললেন। কারণ আমি যে সেই অমর জীবনকে নিজের চোখে দেখেছি তা তিনি ভালো করেই জানেন। আর জানবেন নাই বা কেন, তিনিই তো পাঠিয়েছিলেন অমর জীবনকে আমার কাছে আমার প্রাণ রক্ষার জন্য। আমি বললাম, হ্যাঁ ঠাকুরমশাই। দেখলাম কিশোরী আমার দিকে তাকিয়ে আছে, কারণ কিশোরীকে আমি তখনও সেই ঘটনার ব্যাপারে কিচ্ছু বলিনি। ও পুরোই নাস্তিক মানুষ, ওকে বললে হয়তো বিশ্বাসই করতো না। কথা ঘোরানোর জন্য আমি বললাম, তারপর কি হলো? তারপর আমি তার সাথে দুপুর অবধি নানা গল্প করে তার থেকে বিদায় নিয়ে দুপুরে আবার বিশ্বনাথবাবুর বাড়ি ফিরলাম। এসে দেখি তিনিও দোকান থেকে ফিরেছেন। আমায় দেখে জিজ্ঞেস করলেন, গ্রাম দেখলেন ঠাকুর? কেমন লাগলো আমাদের এই গ্রাম? হ্যাঁ দেখলাম, তবে বেশি গ্রাম ঘুরে দেখা হয়নি। একটু হেঁটেই দেখলাম যে একটা মহাদেবের মন্দির, সেখানেই বসলাম, প্রসাদ গ্রহণ করলাম আর পুরোহিত মশাইয়ের সঙ্গে ওই একটু গল্প করলাম। তার থেকেই জানলাম আপনাদের বাড়িতে নাকি আগে একটা খেজুর গাছ ছিল। হ্যাঁ ছিল ঠাকুর মশাই। আমার স্ত্রী যখন গর্ভবতী তখন একটা ঝড় হয়, আর সেই ঝড়েই সেই গাছের একটা ডাল এসে পড়ে আমার ঘরের চানে। যাতে বিপদ না বাড়ে তাই আমার স্ত্রী আমায় বলে গাছটা কেটে দিতে। সেই কথা শুনে আমি গাছটা কেটেও দিয়েছিলাম। কিন্তু গাছের কথা কেন জিজ্ঞেস করলেন? হ্যাঁ বলছি, তার আগে দুপুরের খাবার এসে গেছে, সেটা আগে খেয়ে নিই। আর তারও আগে বউ ঠাকুরনের জন্য খাবার নিয়ে আসুন, আজ তিনি অবশ্যই খাবেন। নিন যান, ওনার খাবারটা নিয়ে আসুন। বিশ্বনাথবাবুর মা খাবার নিয়ে এলে আমি খাবারে কাল ভৈরবের মন্ত্র পড়ে তা নিজেই বউ ঠাকুরনের ঘরে নিয়ে যাই। নিন ঠাকুরন, আজ আমি আপনার খাবারটা নিয়ে এলাম, নিন, এই নিন, খেয়ে নিন। তিনি আমার হাত থেকে কোনো রকমে খাবারটা নিয়ে এক গ্রাস খাবার মুখে তুলেই আমার দিকে তাকিয়ে বললেন, বেশ বেশ খেতে, কতদিন এমন খাবার খাইনি ঠাকুরমশাই। আজ আমার মুখে খাবার খুব খুব সুস্বাদু লাগছে। আজ আর মনে হচ্ছে না আমি কোনো পচা দুর্গন্ধযুক্ত খাবার মুখে তুলেছি। খুব স্বাদ, খুব স্বাদ লাগছে, খুব স্বাদ লাগছে বলে তিনি কাঁদতে থাকলেন। এই চোখের জলটা আনন্দের ছিল, তা দেখেই বুঝেছিলাম। আমি বিশ্বনাথবাবু ও ঠাকুরনকে বললাম, সকালে আপনাদের বলেছিলাম না যে আমি আমার দিক থেকে সব রকম চেষ্টা করব,
কিন্তু এখন বলছি, আমি আপনাদের সমস্যা দূর করেই এই গ্রাম ছাড়ব। বলতেই বিশ্বনাথ বাবু আমার পা ধরে কেঁদে ফেললেন। আমি তাকে তুলে ধরে বললাম, আচ্ছা বিশ্বনাথ বাবু, এমন করবেন না, এমন করবেন না। আমি আপনার থেকে বয়সে অনেকটাই। উঠুন উঠুন উঠুন। দুপুরে খাওয়ার পাতে সমস্ত পদ দেখে যেন মনটা খুশিতে ভরে গেল। লাল শাক পোস্ত দিয়ে, তারপর শুক্তো, উচ্ছের ডাল, কচি পাঁঠার মাংস, আমের চাটনি, পায়েস, কত কি। সকালের ওই সাধারণ খাবারই যদি অত সুস্বাদু হয়, তো ভেবে দেখো তোমরা এমন চব্যচস্য পদ কেমন হবে। পেট পুড়ে খেয়ে একটু বিশ্রাম করে নিলাম। তারপর বিশ্বনাথবাবুকে বললাম, চলুন এবার আপনার সন্তানের কাছে আমায় নিয়ে চলুন। বিশ্বনাথবাবু আমাকে তার ছোট্ট সন্তানের কাছে নিয়ে গেলেন। আমি দেখলাম শিশুটি আমার দিকেই তাকিয়ে আছে। আমি গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। ধীরে ধীরে সে নিদ্রার কোলে ঢলে পড়ল। এবার বাইরে আসুন। আপনাকে এবার সব জানানো দরকার যে কেন আপনার সাথে এমন হচ্ছে। আপনার বাড়িতে যে খেজুর গাছটি ছিল, যেটি আপনি কেটে ফেলেছেন আর কি, তাতে মহাদেবের এক উগ্র রূপ আদমগাদমের বাস ছিল। আর ভুল করে আপনি সেই গাছটিই কেটে ফেলেছেন, যার ফলে মহাদেব আপনার পরিবারের প্রতি রুষ্ট হয়েছেন। তাই আপনার সংসারে এই বিপত্তি। আমার কথা শুনে বিশ্বনাথবাবু বললেন, ঠাকুর, কিন্তু আমি তো এসব জেনে বুঝে করিনি। যেই ভগবানকে আমি সবচেয়ে বেশি মানি, তাকে রুষ্ট করার কথা আমি স্বপ্নেও ভাবিনি। না জেনে এই পাপ আমি করেছি ঠাকুর, আমি না জেনে করেছি। চোখ মুছে তিনি আবার বললেন, বলুন ঠাকুর, এই পাপের কি প্রায়শ্চিত্ত করতে হবে? আমি সব করতে রাজি আছি। যে আমার কোলে সন্তান দিল, আজ সেই আমার প্রতি রুষ্ট, তাও আমারই জন্য। যা করতে হবে আমি তাই করব। আমি বললাম, আমায় একটা যজ্ঞ করতে হবে বিশ্বনাথবাবু, আর আপনাকে আজ রাতের মধ্যেই চড়ক পুজোর আয়োজন করতে হবে। আসলেই আদমগাদম হলো চড়কের আদি রূপ। সব ব্যবস্থা আপনাকে আজ সন্ধ্যের মধ্যেই করতে হবে। হাতে সময় খুব কম। আপনাকে আমি যজ্ঞের সমস্ত কিছু লিখে দিচ্ছি, সেগুলো আনার ব্যবস্থা করুন। আর আপনি তো জানেনই যে কিভাবে চড়কের পুজো করতে হয়। আর একটা ছোট খেজুর গাছ আনবেন, সেই গাছটা লাগাবেন পূর্ববর্তী গাছের স্থানে। আর আমিও কালভৈরবের সাধক, আর তিনিও তো মহাদেবেরই আর এক রূপ। আপনি শুধু তাড়াতাড়ি ব্যবস্থা করুন, ভগবান নিশ্চয়ই তুষ্ট হবেন। আমার কাছ থেকে যজ্ঞের সরঞ্জামের কাগজ নিয়ে বেরিয়ে গেলেন তিনি। আমিও বাড়ির উঠোন ধুয়ে পরিষ্কার করে যজ্ঞ বেদি বানাতে শুরু করলাম, আর বাঁশের তৈরি একটা চড়ক গাছ তৈরি করলাম। সন্ধ্যের মধ্যে সবকিছু নিয়ে চলে এলেন বিশ্বনাথ বাবু। তাকে দেখে আমি বললাম, যান, এবার আপনি তৈরি হয়ে নিন, আমিও এদিকটা একটু গুছিয়ে নিই। তিনি মাথা নাড়িয়ে ঘরের ভিতরে চলে গেলেন, আর আমিও গোছানো শুরু করলাম। একটু পরেই বিশ্বনাথবাবু প্রায় নগ্ন অবস্থায় হাতে ধারালো বস্তুর মালা নিয়ে বেরিয়ে এলেন। আমি তার হাতে খেজুর গাছের চারাটি দিয়ে বললাম, যান, গাছটি মাটিতে রোপণ করে আসুন। আর মনে রাখবেন, এবার থেকে প্রতি বছর আপনাকে চড়কের পুজো দিতে হবে। আপনি এবার চড়ক পুজোর প্রক্রিয়া চালু করুন। বিশ্বনাথবাবু একবার আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুর, আমার সন্তান আর স্ত্রীর কিছু হবে না তো? মহাদেব কারোর ক্ষতি করেন না। সেও একজন পিতা, আর আপনিও একজন পিতা। সে অবশ্যই পিতার দুঃখ বুঝবেন। আপনি ভক্তি ভরে শুধু তার পুজো করে যান। এই যে মন্ত্র আমি এই কাগজে লিখে রেখেছি, আপনি মন্ত্র পড়ে পুজো করতে থাকুন। আমার কথা শুনে সে চড়ক পুজোয় মত্ত হয়ে উঠল। আমিও যজ্ঞে বসলাম। আমিও এদিকে যজ্ঞের মন্ত্র পড়ছি, আর বিশ্বনাথ বাবু ওদিকে চড়কের মন্ত্র পড়ছে। ওম বানেশ্বরং করুণাবতরং জ্ঞানপ্রদায়ং কারিরূপায়ং স্বাহা অপূর্বকুণ্ডলবং দরিদ্রকরতুং বম নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়।
এমন প্রায় 2 ঘন্টা চলার পর সারা বাড়িতে একটা নীল আভা ছেয়ে গেল। এক পেশিবহুল ছায়ার অবয়ব দেখা গেল সেই আলোর মধ্যে। তাকে দেখে আমি হাত জোর করে বললাম, ভগবান, আমরা সবাই আপনারই পুত্র, আর ইনিও নিজের সন্তান ও স্ত্রীর যাতে কোনো অকল্যাণ না হয় তার কথা ভেবেই আর না জেনে এই ভুল করেছে। আপনি এদের ক্ষমা করে দিন বাবা। আমার বলা শেষ হলে বিশ্বনাথবাবু বললেন, আমি সব সময় আপনার সেবা করে গিয়েছি। সেদিন আমি না জেনে বুঝে একটা ভুল করেছি, তবে সেই শাস্তি যদি দেওয়ারই হয় তো আপনি আমাকেই দেন। আমার সন্তান ও স্ত্রীকে ছেড়ে দিন, আমার সন্তান আর স্ত্রীকে ছেড়ে দিন আপনি। হঠাৎ সেই ছায়া বলে উঠল, তোর পরিবারের প্রতি ভালোবাসা দেখে আমি তোকে ক্ষমা করলাম, আর আশীর্বাদ করলাম তুই যাতে সবাইকে নিয়ে সারা জীবন খুশি থাকিস। আমি বললাম, ভগবান, আপনি এই ভিটে ছেড়ে যাবেন না দয়া করে। আপনি যেখানে ছিলেন সেখানেই আপনি আবার স্থান নিন। তথাস্তু। মুহূর্তের মধ্যে সেই নীল আলো সেই গাছের মধ্যে এসে প্রবেশ করল। আমিও উঠে গেলাম বিশ্বনাথবাবুর কাছে, গিয়ে বললাম, আপনার পরিবারের আর কোনো বিপদ নেই। মহাদেব আপনাকে ক্ষমা করেছেন। চলুন, আপনার শরীরের অনেক রক্তক্ষয় হয়েছে, এবার ঘরে চলুন। তিনি আমায় বললেন, ঠাকুর, আজ আপনার জন্য আমার পরিবার বেঁচে গেল। আর এই যে আপনি বলছেন রক্ত ঝরছে, বিশ্বাস করুন এতে আমার কোনো যন্ত্রণা নেই, ব্যথা নেই, আমি পুরোপুরি সুস্থ। তারপর ওখানে আমি আরও 1 সপ্তাহ ছিলাম। সেই কয়দিনে ঠাকুরন প্রায় সুস্থ হয়ে গিয়েছেন, আর তার ভয়ও ছিল না তার সন্তানের প্রতি। যা ছিল পুরোটাই স্নেহ, ভালোবাসা আর মমতা। গল্প শেষে কিশোরী বলল, এত সহজে সব ঠিক হয়ে গেল? আপনি বললেন এই দেব নাকি উগ্রচণ্ড? কিশোরী, আমরা ভুল করলে আমাদের পিতাও আমাদের মারেন, বকেন, আবার ভয়ও দেখান। কি, আমরাও তো তাকে উগ্রচণ্ড ভাবি, কিন্তু তারা নিজের সন্তানকে খুব ভালোবাসে। হয়তো পিতারা মায়ের মতো সন্তানের সাথে খুলে মিশতে পারে না, তবে মা যতটা ভালোবাসে তার সন্তানকে, পিতাও ঠিক ততটাই ভালোবাসে। মাতা পিতা কখনো সন্তানের খারাপ চায় না, আর সেও তো জগৎ পিতা। সন্তান ভুল করেছে, তাকে শাস্তি দিতে পারে, কিন্তু কখনোই তার খারাপ চাইবেন না। কথাটা শুনে কিশোরীর চোখে জল এলো, আর আমারও। মনে পড়ে যাচ্ছিল যে মা কত মমতার সাথে আমাকে মানুষ করেছে, বাবার বকার মধ্যেও কত ভালোবাসা লুকিয়েছিল। বেরোনোর সময় চারির সাথে দেখা হলো। চারি আমাদের বলল, আপনারা চলে যাচ্ছেন কাকাবাবু? কিশোরী বলল, হ্যাঁ রে চারি, এবার আসি। আর শোন, ঠাকুর মশাইকে খুব দেখে শুনে রাখবি, এখন বয়স হয়েছে তো, যত পারবি একটু বেশি বেশি করে আসিস এখানে। হ্যাঁ। চারি কিছুক্ষণ কিশোরীর মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ কাকাবাবু। আমরা দুজন ফেরার পথে রওনা হলাম। এতক্ষণ শুনছিলে শুভ্রদীপ শীলের কলমে তারানাথ তান্ত্রিক ও আদম গাদম। গল্পপাঠ ওরফে বিভূতি চরিত্রে ছিল রোহান, গিন্নি পারমিতা, কিশোরী প্রশান্ত, চারি পূজা, বিশ্বনাথ ঘোষ সুমন, বিশ্বনাথের স্ত্রী অপর্ণা সাহা, কমলা বৌঠান প্রান্তিকা, বিশ্বনাথের মা পামেলা, পুরোহিত মশাই সৌরভ, তারানাথ তান্ত্রিক অমর জীবন এবং আদম গাদমের চরিত্রে ছিলাম আমি প্রীতম। ভোকাল অ্যারেঞ্জমেন্ট ও মার্জিংয়ে সৈকত, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এডিট এবং ভিজুয়ালসে আমি প্রীতম, পোস্টার ও পাবলিসিটি ডিজাইন করেছে অভিক, সহপরিচালনায় সায়ন্তিকা।
সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি প্রীতম। লেখক শুভ্রদীপ শীলকে আমাদের উইংস অফ স্টোরিজ পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের পাশে থাকার জন্য। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারো। এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ফার্দার আপডেটসের জন্য। গল্প সম্পর্কিত আরও আপডেটস পেতে আমাদের গল্প সাজেস্ট করতে এবং গল্পের মজাদার মেকিং ব্লুপার্স দেখতে ফলো করতে পারো আমাদের ইনস্টা এবং ফেসবুক পেজ, দুটোরই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন গল্পে।